দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে শুভেচ্ছা, স্বাগতম। ঈদের পর আবার ফিরে এলাম আমি হারুন রশিদ। আজকে ফ্যাক্ট চেকের বিষয় নির্ধারিত হয়েছে গুজবের কেন এত জোর। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আপনাকে স্বাগতম। রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, যিনি মিডিয়া ব্যক্তিত্ব। আসলে আজকে দুই নূরের এখানে সম্মিলন ঘটিয়েছি আমরা, আব্দুল নূর তুষার আর নুরুল হক নূর। আর আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হচ্ছেন ঋদ্ধিশ দত্ত, তিনি ইন্ডিয়া টুডে গ্রুপের ফ্যাক্ট চেকার। ঋদ্ধিশ দা, আপনাকেও স্বাগতম। আমরা আসলে এই জিনিসটা তো সবাই জানি যে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে প্রফেসর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন। এই সংক্রান্ত খবরাখবর নিয়ে আমরা গুজব বা সত্য সত্য নির্ণয় করব। তার আগে এটা নিয়ে রিপাবলিক টেলিভিশন, যারা খুব উৎসাহী সবসময় বাংলাদেশকে নিয়ে, তারা একটি রিপোর্ট করেছে। আমরা সেই রিপোর্টটি দেখে যদি আলোচনায় যাই তাহলে আলোচনাটা জমবে ভালো আমার মনে হয়। ভালো করে দেখুন, একদিকে বসে আছেন ভারতের প্রতিনিধিরা, মূল আসনে বসে আছেন প্রধানমন্ত্রী মোদী, কথা বলছে নিজের পার্শ্বদের সঙ্গে। বিপরীত দিকে চেয়ার শূন্য, সুযোগ বুঝে নির্লজ্জের মতো ঢুকে পড়ে ইউনুস। তবে সৌজন্য দেখাতে কোনো কার্পণ্য করেননি মোদী। এরপর একে একে ঢুকে পড়ল মৌলবাদী ইউনুসের দলবল। যে আমরা ঋদ্ধিশদার কাছেই প্রথমে যাব, যে এই ভিডিওটা পুরোটা আমরা দেখাইনি। এখানে বলছে যে সুযোগ বুঝে প্রফেসর ইউনুস ঢুকে পড়েছিলেন ওই বৈঠকে আসলে, এবং আরও আছে করজোরে, তারপরে 27 মিনিট 17 মিনিট বাইরে বসেছিলেন। ঋদ্ধিশদা যে ব্যাখ্যা করতেন এই রিপাবলিক টিভির এই নিউজটি আসলে কি ঘটেছিল, আপনারা তো তথ্য অনুসন্ধান করেন, ফ্যাক্ট চেক করেন, যদি একটু বলতেন তাহলে আমরা আলোচনায় ঢুকতে সুবিধা হতো। অবশ্যই সবাইকে বিলেটেড ঈদের শুভেচ্ছা জানিয়ে হারুন ভাইকে ধন্যবাদ আমাকে আবার এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। শুরু করছি প্রথমেই। হারুন ভাই, মানে আপনি যাদের কথা বললেন সেটা আমি ভিডিওটা দেখতে পেলাম না, শুনতে পেলাম না, কিন্তু আপনি যেরকম বলেছেন আমার পুরোপুরি বিশ্বাস তারা একদম ওরকমই বা আরো তার থেকে সাংঘাতিক কিছু হয়তো করে বসেছে বা করেছে। তো সেটা নিয়ে মানে খবরকে যারা খবরের মতো করে খবর করে তাদের বিষয়ে কথা বলতেও ভালো লাগে, জানেন তো। কিন্তু যারা খবরকে দ্বারা নাট্যমঞ্চে রূপান্তরিত করে তাদের নিয়ে কি আর কথা বলবো। তারা তো খবরের গুরুত্বটা বা খবরের গভীরত্বটাই তারা বোঝে না। একটা বিষয়ের, একটা বৈঠকের, একটা মিটিং এর কতটা এত দুটো দেশের মধ্যে এতদিন পরে একটা মানে একটা সত্যতা এসেছিল যে সম্পর্কের মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন পর একটা এরকম বৈঠক হচ্ছে, এটার ডেপথ কত, এটার গুরুত্ব কত, যাদের বোঝার ক্ষমতা নাই তারাই দাদা এরকম করে। আমি আর কি বলবো, এইটুকুই আমার বলার। নুরুল হক নূর, মানে এটা কেন করে? মানে একটা বৈঠক তো সব দুই দেশের মধ্যেই কাঙ্ক্ষিত ছিল, কিন্তু সেটাকে আমি আবারও বললেন যে চট করে যেরকম তেমনি ফাঁকে ঢুকে পড়লেন প্রফেসর ইউনুস। 17 মিনিট দাঁড়িয়েছিলেন, কিন্তু এটা তো নির্ধারিত একটি বৈঠক। না, এটা তো আপনি ভালো করে শুনেন নাই। বলছে ইউনুস ঢুকছে এবং ইউনুসের মৌলবাদী দল ঢুকছে। তো এই আমাদের যে ভারত থেকে যেই ফ্যাক্ট চেকার সাংবাদিক ঋদ্ধিশ দত্ত ভাই যুক্ত হয়েছেন, তিনি নিজে ভারতের নাগরিক হিসেবেই কিন্তু একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে নিউজকে আসলে একটা নাট্য মঞ্চের মতো উপস্থাপনা করে রীতিমতো তারা সাংবাদিকতাকেই একটা অসম্মান করছে এবং সাংবাদিকতাকেই ছোট করছে। কাজেই সেইখানে ওই চ্যানেলের বিষয়বস্তু নিয়ে বোধহয় আমাদের আলোচনা করার খুব বেশি দরকার পড়ে না। তবে একটা বিষয় আমাদের এখানে, আমি জানি না রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রতিবাদ জানানো হয়েছে কিনা, কারণ আমি গ্রামে ছিলাম, আমি এই নিউজ দেখিনি। রিপাবলিক টিভির যেভাবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একজন সম্মানিত ব্যক্তি, যাকে সরকার প্রধান হিসেবে শুধু আমরা না, সারা বিশ্বের অনেকেই একজন সম্মানিত ব্যক্তি হিসেবে যাকে মনে করে, বিশ্বের সরকার প্রধানদের মধ্যে এই মুহূর্তে কয়জন নোবেল লরিয়েট ব্যক্তি আছে আমি জানি না, এবং নোবেল লরিয়েট ছাড়া ওনার যে পাণ্ডিত্য, ওনার যে দারিদ্র মুক্তকরণে যে ওনার যে বিশ্ব অবদান, এবং অন্যান্য ক্ষেত্রেও ওনার 3-0 নীতি, অনেক জায়গায় অনেক বিশ্ববিদ্যালয়ে এটার উপর আলোচনা হচ্ছে। ওনার ক্ষুদ্র ঋণের আপনার মডেল অনেক জায়গায় অনুসরণ করা হচ্ছে, ইউএসএ কিংবা চায়নার মতো শক্তিধর রাষ্ট্রগুলোতেও। সেখানে এই সরকার প্রধানকে মৌলবাদী এবং যেভাবে উপস্থাপন করলেন, এই বিষয়ে বাংলাদেশ থেকে একটা কড়া প্রতিবাদ দেওয়া দরকার ছিল, এবং তার প্রেক্ষিতে ইন্ডিয়ান ওখানকার যে অথরিটি এই রিপাবলিক টিভির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল। কারণ ওই ভাই যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের আমরা একটা অবনতি দেখতে পাচ্ছি, সম্পর্কের একটা
তিক্ততাই দেখতে পাচ্ছি। কিন্তু সচেতন রাজনৈতিক মহল থেকে আমরা কিন্তু কেউই চাই না যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা এই তিক্ততার পর্যায়ে থাকুক, কারণ এটা দুদেশের জন্যই ক্ষতিকর। যেখানে সম্পর্কের উন্নয়নের একটা অগ্রযাত্রা হিসেবে, একটা পদক্ষেপ হিসেবে এই বিমস্টেকের এই সাইড লাইনে মিটিং হলো, এটা দুই দেশেরই জন্য লাভজনক হয়েছে, এটা স্বস্তিদায়ক বিষয়। সেখানে এই বিষয়টাকে এইভাবে ভারতের গণমাধ্যম উপস্থাপন করলে, এবং এই রিপাবলিক টিভির কিন্তু আমরা জানি যে ক্ষমতাসীন দলের যে বিজেপির যে ধর্মীয় রাজনৈতিক যে মতাদর্শ, ওইটাকে কিন্তু প্রমোট করার জন্য এই রিপাবলিকান টিভি কিংবা আরও কিছু চ্যানেল আছে, সেখানে রিপাবলিকান টিভির সাথে ক্ষমতাসীন দলের একটা কিন্তু সম্পর্ক আছে। তো তারা যখন এইভাবে বিষয়টাকে উপস্থাপন করে, সেটা কিন্তু কিছুটা আমাদের জন্য অস্বস্তির এবং অসম্মানের। এই জায়গা থেকে বাংলাদেশের পক্ষ থেকে একটা কড়া প্রতিবাদ করে এবং এই টেলিভিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা আহ্বান জানানো দরকার। সেটা নিয়েছে কিনা আমি জানি না, না নিলে অন্তত নেওয়া দরকার। এবং আমি এই রিদিশ দত্ত যেটা বলেছেন এটা ঠিক, যে এই রিপাবলিকান টিভি সহ বেশ কিছু টেলিভিশন চ্যানেলও দেখেছেন যে বাংলাদেশের এই ইউনূস সরকার এবং এই গণঅভ্যুত্থান পরবর্তী কার্যক্রম নিয়ে একের পর এক ধারাবাহিকভাবে গুজব এবং প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্ষণ করা হচ্ছে, তাদের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে রাস্তায় গলা কেটে হত্যা করা হচ্ছে। অথচ এই গুজব এবং প্রোপাগান্ডাটি ছড়িয়ে তারা ভারতেই কিন্তু একটা জঘন্য ঘটনা ঘটিয়ে ফেলল, যে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে ওয়াকফ বিল, যেটা ওয়াকফ বিল যেটা, সেটা পাশ করলো। অর্থাৎ এইখানে এই ধোয়া তুলে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে। এবং যেহেতু ভারত 120 কোটি জনসংখ্যার একটা দেশ, তাদের ওয়ার্ল্ডে বিশাল একটা ডায়াসপোরা কমিউনিটি আছে, এগুলোকে অলরেডি ক্যাম্পেইন করে আমি কিন্তু ধরেন যে ওরা যে স্কেলে বলছে, কিন্তু যদি একজনও হয়ে থাকে সেটিও তো গ্রহণযোগ্য না সংখ্যালঘু নির্যাতন, আমি সেটাই বলছি। না, অবশ্যই বাংলাদেশে ইউনূস সরকারের সময় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আপনার যেভাবে একদমই কি ঘটেনি, কিছু ঘটনা ঘটেছে, সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা রাজনৈতিক কারণে। যেমন আওয়ামী লীগের আমলে যারা ধরেন, এবং সেটা হিন্দু সম্প্রদায়েরও বিএনপি করার কারণে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান হিন্দুরাই দখল করেছে, আওয়ামী লীগের হিন্দুরা, কিংবা অনেকে এলাকা ছাড়া করেছে, অনেকের ব্যবসা বাণিজ্য দখল করেছে, সেটা এখন রিকভার করার চেষ্টা করেছে। আবার এখনকার সময় যারা একটু সুযোগ পাচ্ছে বা যাদের একটা পজিটিভ ভূমিকা আছে এই আন্দোলন সংগ্রামে, তো সেটা তো রাজনৈতিক কারণ, সেটা তো সংখ্যালঘুর কোনো বিষয় না। গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের একটা বনেদি হিন্দু পরিবারের লোক, তার মেয়ে নিপুণ রায় আপনারা দেখেছেন রাস্তায় কিভাবে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে, লাঞ্ছিত করেছে। এবং আমরা এই যে জুলাই গণ আন্দোলনে আমি আপনার গ্রেপ্তার হয়েছিলাম, আমি দেখেছি এই নিপুণ রায়কে, যে এটা ব্যক্তিগত বিষয় এইখানে বলা উচিত না, কিন্তু তারপরে বলছি, তার একটা স্পর্শকাতর অপারেশন হয়েছে। তিনি আপনার ডিবি কার্যালয়ে একটা চেয়ার চেয়েছিলেন বসে থাকার জন্য, যে তার ওই মানে চেয়ারে বসতে, কারণ হাঁটু গেড়ে বসতে তার কষ্ট হয়। সেই চেয়ারটি পর্যন্ত সেখানকার ডিবির একজন এডিসিসিল অ্যাডমিন শাহিন শাহ নামে, তিনি চেয়ারটি দেয়নি, যে এটা কি আপনাকে আপনার অফিস না ব্যবসা প্রতিষ্ঠান, আপনি চেয়ারে বসবেন। তো একজন নারী সংখ্যালঘু, তার সাথে এই আচরণটা করা হচ্ছে। এইটা নিয়ে কিন্তু ভারতের মিডিয়া কিংবা গয়েশ্বরচন্দ্র রায়কে যখন মাথা ফাটিয়ে দেওয়া হয়, এগুলো নিয়ে কোনো নিউজ কর্নার কথা বলে না। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে, আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকার কারণে যারা মামলার শিকার হয়েছেন, সেই ঘটনাটাকে যেভাবে সংখ্যালঘুর নির্যাতন হিসেবে প্রচার করা হচ্ছে, সেটি কিন্তু ঠিক না। অবশ্যই সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউই এই দেশে নির্যাতিত হবে না, এটাই তো আমরা প্রত্যাশা করি। এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা বাংলাদেশ না, শুধু পৃথিবীতে একটা বিরল জাতি, এই বাংলাদেশের মধ্যে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সেটাকে ভারত রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ করে আসার চেষ্টা করছে। এবং বর্তমান ক্ষমতাসীন ভারতের যে দল, তাদের পলিসি এইটা, এই ধর্মীয় ট্রাম্প কার্ডটা। জি, আব্দুল তুষার, আমি একটু যোগ করে আপনার কাছে জবাব চাইবো। সেটা যে বাংলাদেশি ফেসবুকেও কিন্তু আবার ছড়িয়েছে যে হাত জোর করলেন মোদি ইউনূসের প্রতি, উনি যে নমস্কার করেছেন, এটাকে আবার আমাদের কিছু ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়েছে হাত জোর করলেন মোদি ইউনূসের প্রতি। এই যে কাউন্টার এক ধরনের মানে ন্যারেটিভ বা গুজবই বলি সেটাকে, এর সঙ্গে যেটা বললেন নূর, সংখ্যালঘু নির্যাতন, একই সঙ্গে গুজব বা অপপ্রচার, যদি সব মিলিয়ে আপনার অবস্থানটি আমি জানতে চাই। এই অবস্থান তো ব্যক্তিগত অবস্থান না, এটা নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা করতে হবে কিছু নীতিমালার প্রেক্ষিতে। সাংবাদিকতার গ্রহণযোগ্য নীতিমালা আছে এবং এক ধরনের শিষ্টাচার আছে। আপনি যা ঘটে নাই কখনো বলতে পারবেন না, আপনি যা ঘটেছে সেটা হয়তো আপনি না বলে থাকতে পারেন, অনেক কিছু চিন্তা করে, ভিকটিমের কথা চিন্তা করতে পারেন, কে আহত হবেন কে আহত হবেন না এটা চিন্তা করতে পারেন, পলিটিক্যাল কারেক্টনেসের কথা চিন্তা করতে পারেন। ফলে আপনি কোনো সংবাদ পুরোটা পরিবেশন না করতে পারেন, কিন্তু যা ঘটে নাই সেটা বলা মানে মিথ্যা বলা, এবং সেটা সাংবাদিকতা করা যায় না। আমরা যখন ভিডিওটা দেখি তখনই আমরা দেখতে পাই যে সমসংখ্যক আসন উল্টো দিকে রাখা হয়েছে এবং পাশের দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন। তো
কেউ যদি ঢুকে পড়বে উনি আগে থেকে জানে কিভাবে যে কয়টা চেয়ার ওখানে রাখা লাগবে, আর এবং ঢুকে পড়ার পরে যেন এমন একটা ভাব যে অনাকাঙ্ক্ষিতভাবে উনি ঢুকে পড়েছেন। তো সেটাই যদি হয় তাহলে ওই ভদ্রলোক আগে থেকে কার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন? কোনো প্রেতাত্মার অপেক্ষা নিশ্চয়ই দাঁড়িয়েছিলেন না। ফলে ভিডিওটা দেখলেই বোঝা যায় যে এই ভিডিও সম্পর্কে যা বলা হয়েছে রিপাবলিক টিভিতে সেটা মিথ্যা, সর্বৈব মিথ্যা, এবং তাদের যে মিথ্যা বলার ট্র্যাক রেকর্ড সেটা এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে যে রিপাবলিক টিভি কিছুদিন পরে নিজেদের নাম রিপাবলিক টিভি বললে মানুষ বিশ্বাস করবে না, ভাববে মিথ্যা কথা বলছে। ওদের অবস্থা রাখাল ছেলের চেয়ে খারাপ অবস্থায় গিয়ে পৌঁছেছে। তার মধ্যে কিছু উপস্থাপক আছেন, এরা তো উপস্থাপক নামের কলঙ্ক, এদেরকে দেখলেও আমার কাছে অসুবিধা লাগে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা এদেরকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলছি। আপনি যদি ধরেন, আমি বহু বছর দেখেছি যে এফডিসির সামনে একটা লোক আছে, সে লোকজনকে ময়লা ছুঁড়ে দেওয়ার ভয় দেখিয়ে সে টাকা চায়। আমি বহু বছর দেখেছি কিছু মানুষ আছে গুলিস্তানের মোড়ে বিভিন্ন জায়গাতে গাড়ির দিকে ঢিল ছড়ে তারপর টাকা চায়। তো আমরা কি আসলে তাদের কথা মনে রাখি না, তাদের কথা শুনি? তো আমরা কেন এরকম অদ্ভুত একটি টিভি চ্যানেল যেখানে তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন আসে, যে কোনো লোক বুঝবে যে তাদের মানসিক সুস্থতার মানে নিয়ে সংশয় আছে প্রত্যেকের মধ্যে, সেরকম একটা টেলিভিশনে আমরা কেন আলাপ করছি গণমাধ্যমে, আমি এটাই বুঝি না। আর নির্যাতনের কথা যদি বলেন, সংখ্যালঘুর ইস্যু যদি বলেন, তাহলে এই নির্যাতনের ব্যাপারটি আমাদের এইখানে বৃহৎ যে কয়েকটি দেশ আছে সেখানে আছে, কিন্তু পাকিস্তানে এই নিয়ে অভিযোগ আছে, ভারতে অভিযোগ আছে সংখ্যালঘু নির্যাতন, এবং বাংলাদেশেও আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে ভারত কি সংখ্যালঘুদের অভিভাবক মনে করে তাদেরকে? তারা কি মনে করে যে এই অঞ্চলে যত সনাতন ধর্মাবলম্বী আছেন তারা সবাই মনের মধ্যে ভারতকে লালন করেন? এই ধারণাটাই তো একটা অদ্ভুত ধারণা। এবং ভারত যে তাদের নিজেদেরকে মুরব্বী ভাবে, এই মুরব্বী যদি ভাবে তাহলে কি বাংলাদেশ কালকে ভারতের মুসলমানদের মুরব্বী হিসেবে নিজেকে মনে করবে? এই চিন্তাটাই হচ্ছে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটি বাধা। আমরা যে কোনো সময় যে কোনো দেশ যখন একে অন্যের সঙ্গে কথাবার্তা বলবে তখন তারা কথা বলবে আন্তর্জাতিক রীতিনীতি এবং আইনের উপর ভিত্তি করে। যে কোনো অত্যাচারী অত্যাচার, যে কোনো নির্যাতনই নির্যাতন, সেটি মুসলিমের উপর হলেও নির্যাতন, সেটি সনাতন ধর্মাবলম্বীদের উপর হলেও নির্যাতন, সেটি যাদের ধর্ম নাই তাদের উপরে নির্যাতন করলেও নির্যাতন, কারণ একজন নাগরিক নির্যাতিত হচ্ছে। বাংলাদেশের নাগরিকের নির্যাতিত না হওয়ার অধিকার আছে, নির্যাতনের অধিকার তো নাই। ফলে বাংলাদেশের যে কোনো ব্যক্তি নির্যাতিত হলে সেটা নিয়ে বাংলাদেশ চিন্তা করবে, সরকার সেটাকে এক ধরনের বিহিত করার চেষ্টা করবে, এবং যদি সেইখানে কোনো অন্যায় হয়ে থাকে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু শুধুমাত্র একটি বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরকে নিয়ে ভারতের যে প্রবল এক ধরনের মাথা ব্যথা, নিজেদেরকে মনে করা যে তারাই এই অঞ্চলের অভিভাবক, এই বড় ভাই সুলভ মোড়লের কারণে আজকে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা এই আলোচনাটা চালিয়ে যাব, তার আগে দর্শক একটা জিনিস আমরা একটু দেখে নেই। এই যে বৈঠকটি হলো, এখানে দুটো ব্রিফিং হয়েছে। বাংলাদেশের পক্ষে ব্রিফিং করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আর ভারতের দিক থেকে ব্রিফ করেছিলেন সেখানকার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুইজনের ব্রিফিংয়ে পার্থক্য রয়েছে, এবং পরে শফিকুল আলমের ব্রিফিং নিয়ে সেখানকার দ্য টাইমস অফ ইন্ডিয়ার তারা কিন্তু ব্যাপক সমালোচনা করছে। আরও পত্রিকায় সেখানে বলছে, অ্যাকাউন্ট অফ প্রেস সেক্রেটারি টু বাংলাদেশ চিফ অ্যাডভাইজার অন PM মোদি ইউনুস মিটিং ইজ মিসিভাস, পলিটিক্যালি মোটিভেটেড অ্যান্ড সোর্সেস বলছে। আমরা কি একটু যদি শর্টগুলো একটু দেখিয়ে আমরা ঋদ্ধিশের কাছে যাব যে আসলে ব্রিফিংটা কিন্তু দুই ধরনের, আমরা দেখি। যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে, তারগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus. জি, আমরা ঋদ্ধিশের কাছে যাব, তার আগে একটু আপনাকে দিয়ে শুরু করি, আবার নুরুল হক নূরের কাছে আসবো। আপনি তো সাংবাদিকও একই সঙ্গে, আপনি তো মিডিয়া ব্যক্তিত্ব, আপনি সাংবাদিকতা করেছেন আমি জানি। এই দুইটা ব্রিফিংয়ের দুইটা প্যাটার্ন, তারা একটা জিনিসে জোর দিচ্ছে, আর আমাদের দিক থেকে একটা জিনিসে জোর দিচ্ছে, আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, আদার্স ইস্যু। তাদের কিন্তু মানে বলছে যে আন্ডারলাইন যে একটা ডেমোক্রেটিক সরকার এখানে তারা দেখতে চায়, যেটা আমাদের ব্রিফিংয়ে নাই। ইন্ডিয়ান মিডিয়া আবার কিন্তু বলছে যে আমাদের যিনি ব্রিফ করেছেন তার যে ব্রিফিংটা সেটি হচ্ছে মিসিভাস, পলিটিক্যালি মোটিভেটেড। এরকম কেন হয়? এটা এক ধরনের, আমি বলবো যে একটা বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ করেছেন, বিশেষ করে যদি ভারতীয়রা এটা বলে থাকেন যে এর মধ্যে এক ধরনের মিসচিভিয়াসনেস আছে। একটি বিষয় লক্ষ্য করতে হবে, আমাদের এইখান থেকে যখন প্রেস সচিব কথা বলেছেন, তিনি তার যিনি বস
তার কথাগুলি বলেছেন, আর ওই দিক থেকে যিনি বলেছেন তিনি তার বসের কথা বলেছেন। ওই পক্ষ আমরা কি বলেছি সেটা কিন্তু বলে নাই, আর আমরা ওই পক্ষ কি বলেছে সেটা আমরা বলি নাই। উচিত ছিল আসলে দুই পক্ষ কে কাকে কি বলেছে দুইটাই বলা, তাহলে আমরা ট্যালি করতে পারতাম। ধরেন আমাদের শফিক সাহেব যদি বলতেন যে মোদি সাহেব কি বলেছেন, আর ওনারাও যদি বলতেন ইউনূস সাহেব তাদেরকে কি বলেছেন, দুই পক্ষ কিন্তু এই জায়গাটাতে চুপ করে থেকেছেন। আমরা বলেছি আমাদের কথাটুকু, তারা বলেছেন তাদের কথাটুকু, যার জন্য আমরা ট্যালি করতে পারছি না। যদি দুই পক্ষই বলতেন তাহলে কিন্তু বোঝা যেত যে কে সত্য বলছেন কে সত্য বলছেন না, অথবা তর্কটা আরো ভালো জমতো। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে মোদির বিষয়ে যে কথাটি এসেছে এটা খুবই স্বাভাবিক। তিনি সেখানে যে রাজনীতিটা করেন এবং সারাক্ষণ যে প্রচারণাটা ওই দিক থেকে চলছে সেই কথাটাই কিন্তু মিস্ত্রি সাহেব বলেছেন। আর আমাদের এইখান থেকেও কিন্তু যে দাবিটা বারবার বৈষম্য বিরোধী ছাত্ররা বলছেন, অথবা যারা আন্দোলন করেছেন, যারা বিপ্লব করেছেন তারা বলছেন, সেই দাবিটা আমাদের প্রেস সচিব বলেছেন। ফলে দুই দাবির মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না। তবে একটা বিষয় নিয়ে আমার কথা আছে যে ইনসেন্ডিয়ারি যে বক্তব্যগুলি এগুলি এইভাবে প্রচারিত হয় কেন? এত প্রচার করে দেওয়ারই বা দরকার কি আছে? যদি ইনসেন্ডিয়ারি হয়, ধরেন কেউ আগুন হাতে নিয়ে ঘুরছে, এই লাগাই দিব, তো এটা কি বলার দরকার আছে যে উনি এইগুলা বলতেছে এই আগুনটা নিভাই দিলেই হয়? এই ধরনের বক্তব্য কিভাবে গণমাধ্যমে আসে? আমার প্রথম কথা হচ্ছে যে এত কিছু বন্ধ করা যায়, গণমাধ্যম জুড়ে এই যে কিছুদিন পর পর ফোন কল বের হয়, এটা বের হয় সেটা বের হয়, এটা কিন্তু আগের সরকারও করতো। আপনার কি মনে আছে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী সেই সময় তারা ফোনে কথা বলেছিলেন, 1 ঘন্টার মধ্যে সেটা একটা টিভি চ্যানেলে চলে গেল এবং তারা শুনিয়ে দিল। এখনো হচ্ছে। সেই প্র্যাকটিস থেকে আমরা বের হই না কেন, এটা আমি বুঝলাম। আমাদের ঋদ্ধিশ বোধহয় যুক্ত হয়েছেন, দাদা শুনতে পাচ্ছেন? জি জি। যে আমি একটু আগে যেটা বলছিলাম আপনি শুনছেন কিনা জানি না, আমি বললাম যে ইউনূস সাহেব এবং মোদির মধ্যে যে বৈঠকটি হলো, দুই দিকের ব্রিফিং দুই রকম। আবার ওদিকে টাইমস অফ ইন্ডিয়া বলছে আমাদের যে প্রেস সচিব ডক্টর ইউনূসের তার বক্তব্য যিনি যে ব্রিফিং করেছেন সেটা মিসইভাস পলিটিক্যালি মোটিভেটেড। আমার প্রশ্ন যে আপনারা কিভাবে দেখেন যে দুই ধরনের বক্তব্য, দুইজন ব্রিফ করলেন, তাদের ওখানে সংখ্যালঘু নির্যাতনকে গুরুত্ব দেওয়া হলো, বাংলাদেশের নির্বাচনকে গুরুত্ব দেওয়া হলো, আমাদের এখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গুরুত্ব, তিস্তার পানি ইস্যু গুরুত্ব, আবার ইন্ডিয়ান মিডিয়া আবার সমালোচনা করছে আমাদের প্রেস সচিবকে প্রধান উপদেষ্টা। কেন হয় এরকম? আচ্ছা, সেই দিনের ঘটনাটা যদি আমার মনে আছে, আমাদের ভারতীয় সময় এবং বাংলাদেশ সময়ও দুপুর নাগাদ মিটিংটা হচ্ছিল, দুপুর বিকেল এই সময় নাগাদ। তো আমি সেদিন হঠাৎ করে যখন মিটিংটা শেষ হয়েছে, আমরা সবাই অপেক্ষা করছি যে দুই তরফেই কোনো একটা বিবৃতি আসবে এরপরে, মিটিং এর পরে। এবার সাধারণত কি হয়, সাধারণত আমরা দেখি যে দুই দিকে পররাষ্ট্র সচিব বা আমরা যেটাকে বিদেশ সচিব বলি বা বিদেশ মন্ত্রকের মুখপাত্র যারা আছেন তারা এই বিষয়ে ব্রিফ করেন। এবার আমি তখন অফিসের করিডোর দিয়ে হেঁটে যেতে গিয়ে আমার তখনই শফিক সাহেব যে পোস্টটা দিয়েছিলেন, আমার সেই পোস্টটা ফেসবুকে নজরে পড়লো এবং আমাকে অনেকটা স্ক্রল করতে হলো, অনেকটা স্ক্রল করে উঠতে হলো আমায়। আমি একটু থমকে দাঁড়ালাম যে কোনো এত উচ্চ লেভেলের ফর্মাল মিটিং এর পর তো ছোট এক পাতায় প্রেস রিলিজ আছে বা স্টেটমেন্ট আসে, ফেসবুকে কেন স্ট্যাটাস? আর এটা শফিক সাহেবের কাছ থেকে কেন স্ট্যাটাস? এটা তো পররাষ্ট্র সচিব যিনি আছেন বা পররাষ্ট্র দপ্তরের যদি কোনো মুখপাত্র থাকেন তিনি এটা প্রেস ব্রিফ করবেন বা একটা প্রেস রিলিজ দেবেন, এটা ফেসবুকে কেন? যাই হোক, তারপর আমি পুরো পড়লাম সেটা, অনেক পয়েন্ট তিনি একদম লিখেছেন পর 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 হাসিনার পয়েন্টও তিনি লিখেছেন, এবং তিস্তা যেটা বাংলাদেশের দিক থেকে, এবং তারপরে যথারীতি ভারতের দিক থেকে, মানে ভারতের স্বার্থের দিক থেকে যেগুলো ভারত বলতে পারে সেগুলো ভারত বলেছে এবং বাংলাদেশের দিক থেকে যেগুলো হবে সেগুলোই হয়েছে। আমার মনে হয় সমস্যাটা কোথায় হয়েছে, এই স্ট্যাটাসের পরে আবার হ্যাঁ, পরে যখন টাইমস অফ ইন্ডিয়ার খবরটা বেরোলো সোর্সেস এর ইয়ে করে, ওটা কিন্তু কাউকে কোট করা হয়নি, প্রত্যেকে খবরটা করেছে দেখবেন আপনারা সোর্সেস হিসেবে। তো আমার গিয়ে কোথাও মনে হয় ওই বড় স্ট্যাটাসটার পর শফিক সাহেব আরেকটা স্ট্যাটাস দিয়েছিলেন ওই ডক্টর ইউনূসের বিষয়ে মোদি কিছু বলেছিলেন, যেখানে বলেছিল আগে অনেক রকম ইয়ে করা হয়েছিল, আমরা কিন্তু আপনাকে এরকম করি না। তো আমার গিয়ে কোথাও মনে হয়েছে একটা অত উচ্চ স্তরের যখন ফর্মাল মিটিং হয় তার মধ্যে ব্যাকডোরে অনেক কথা হয়, সব কথা ফ্রন্ট ডোরে আসে না, সেই রকমই, এবং এন্ডিংটা খুব ফর্মাল রাখা হয়, অনেক কথা হয় যেগুলো প্রেস রিলিজে আসে না বা যেগুলো পাবলিকের মধ্যে আসে না। তো যেভাবে ফেসবুক স্ট্যাটাস পরপর দুটো এসছে, আমার কোথাও গিয়ে আমার ব্যক্তিগত বা আমি একদম আমার নিজের অভিজ্ঞতার জায়গা থেকে গিয়ে কোথাও মনে হয়েছে কত বড় মিটিং এর একটা গুরুত্বকে এরকম পরপর ফেসবুক স্ট্যাটাসে দিয়ে এবং সব কথা ওইভাবে, জিনিসটা আমার একটু মানে প্রথাগত বা রীতিগত আমার মনে হয়নি জিনিসটাকে, এবং সেই জন্যই আমার মনে হয়
কোথাও গিয়ে জিনিসটা ভারতীয় উচ্চ স্তরে যারা রয়েছেন মন্ত্রকে, পররাষ্ট্র মন্ত্রকে, বিদেশ মন্ত্রকে যারা রয়েছেন, তারা জিনিসটাকে পুরো সিনারিওটাকে তারা ভালোভাবে নেননি, এবং তারাই হয়তো একটা ওই সোর্স দিয়ে খবরগুলো বিভিন্ন জায়গায় তারা করেছেন যে আমরা কিন্তু এই রিয়াকশন যেভাবে পরপর ফেসবুকের মাধ্যমে জিনিসগুলো এসছে এবং যা যা হয়েছে তারপরে এই জিনিসগুলো আমরা হয়তো ভালোভাবে নিইনি। তো আমার মনে হয় এটা পুরো ঘটনাটা হয়েছিল, এ বাদে অসামঞ্জস্য বা কোথাও আমার সেরকম কিছু নজরে আসে। নুরুল হক নূর, উনি একটি প্রশ্ন তুলছেন, আপনি অন্য বিষয়ে বলবেন, যে এই ধরনের ব্রিফিং তো আমাদের পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারোর করা উচিত। সেখানে কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব এই ব্রিফিং করে কি কোনো ব্যত্যয় ঘটিয়েছেন? আপনি তো একজন রাজনীতিবিদও, রাষ্ট্রাচার তো আপনার জানা। না, প্রোটোকল যদি ফলো করা হয়, কিছু বিষয়ে লিখিত এবং কিছু বিষয় যেটা বলছেন শিষ্টাচারের জায়গা থেকে, তো প্রথমত যে দুই রাষ্ট্রপ্রধানের মিটিংয়ের পরে যেটা রিদিশ দত্ত বলেছেন এটা ঠিক, যে একটা ফর্মাল আপনার প্রেস ব্রিফিং হওয়া উচিত ছিল, এবং সেটা অবশ্যই দুই দেশের হয় পররাষ্ট্রমন্ত্রী করবে, না হলে মানে পররাষ্ট্র সচিব করবেন। যেহেতু মিটিংটা মানে একটা বিশেষ করে আন্তর্জাতিক মিটিং, সেখানে তো পররাষ্ট্র সচিব আমি জানি না গিয়েছেন কিনা, উপদেষ্টাকে দেখেছি। সো সচিবের তো যাওয়ার কথা, কারণ এই মিটিংয়ের চেয়ে গুরুত্বপূর্ণ মিটিং সচিবের অন্য মিটিংয়ের তালিকায় থাকা উচিত ছিল না। তাহলে পররাষ্ট্র সচিব যদি যেয়ে থাকেন, তাহলে মিটিংটা তো তার কাউন্টারপার্ট বিক্রম মিশ্রি, এবং সে একই সাথে অন্তত যেটা দেখি আমরা অন্যান্য মিটিংগুলো তো দেখেছি, দাঁড়িয়ে একসাথে ব্রিফিং করবেন, হয়তো আগে পরে কেউ কথা বলতে পারেন, এইটা শিষ্টাচার হওয়া উচিত ছিল। শফিক সাহেবের এইখানে আমি যদি বলেন লিখিত প্রোটোকলে না থাকলেও আমি এটা শিষ্টাচারের জায়গা থেকে আমি সঠিক মনে করি না। আমি বিবৃতিটা আমি মনে করি যে এখানে প্রেস ব্রিফিংটা ফরেন সেক্রেটারি করা উচিত ছিল, এবং ওই রিদিশ দত্ত যেটা বলেছেন এটা ঠিক, সব কিছু ফেসবুকে হালকা করে দেখার সুযোগ নেই। অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিংবা সরকার প্রধান টু সরকার প্রধান অনেক তিক্ততার পর এরকম একটা আলোচনা হচ্ছে। অবশ্যই সে সঠিক বলেছে যে অনেক আলোচনা আছে ব্যাকডোরে হয়, যেটা ফ্রন্ট ডোরে আনা যায় না, এটা রিয়েলিটি। সেইখানে আপনার যদি মিটিংটা যেভাবে হয়েছে একসাথে প্রেস ব্রিফিংটা হতো, সম্পর্ক বা পরিস্থিতিটা আরও একটু স্বাভাবিক হতো, কারণ দুইজন পাশাপাশি ব্রিফ করলে অন্তত একটা সৌজন্যতার জায়গা থেকে ওই যেটা বলছেন যে যতটুকু বলার মতো ওই বক্তব্যটুকুই আসতো। কিন্তু ওই যে আপনার ফেসবুক স্টেটমেন্টে গিয়ে কিন্তু তুষার ভাই আবার যেটা বলেছেন যে যার যার ধান্দার সেটা লিখেছেন, সত্যি কথা এইটাই আমি বলবো যে কারণ এখানে পাবলিকের ডিমান্ডটা হচ্ছে যে হাসিনাকে ফিরিয়ে আনার একটা পপুলিস্ট রাজনীতি বা বলেন পিপল ডিমান্ড বলেন, সেইটা যেমন এখানে আছে, তাহলে কি সরকারের পক্ষ থেকে প্রেস সচিব সেটাই বলে তুষ্ট করেছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি তুলে ধরা হয়েছে। আবার ওইখানে যে মোদি বা বিজেপির যে রাজনীতি, এটা তো ভারত জানে, আমরাও জানি, পুরো ওয়ার্ল্ড জানে তাদের যে এই ধর্মীয় ট্রাম্প কার্ডের যে রাজনীতি, যে বাংলাদেশের হিন্দুদের মাতব্বর তো মোদি না, বাংলাদেশের হিন্দুদের কিংবা অন্য সংখ্যালঘুদের মাতব্বর তো অন্য কোনো দেশ না, আমরা নিজেরা। আমরা তো এখানে মুসলমানদের বিষয়ে এখানে সরকার প্রধান মাতব্বরি করতে যায় না, এটা এক দেশের আপনার বিষয়, আরেক দেশে তো মাতব্বরি করা ঠিক না। তো বাংলাদেশের মাইনরিটি কেমন আছে কেমন থাকবে যেটা বাংলাদেশ নির্ধারণ করবে, ওটা মোদির মাথা ঘামাইয়া লাভ নাই, ওটা তার দেশের মাইনরিটির যে অবস্থা, সেখানে বারাক ওবামাই তো বলেছেন সম্ভবত যে ভারতের আপনার 7 সিস্টার সহ তার ইউনিটি আপনার হুমকির মুখে পড়বে যদি এই ভারত এই সংখ্যালঘু ইস্যু সঠিকভাবে আপনার সমাধান করতে না পারে। এটা কিন্তু বারাক ওবামা বলেছিল, কাজে ভারতের ওইখানে মনোযোগ দেওয়া উচিত। তো ওই যে বললাম যে জাতীয় কিংবা বৃহত্তর স্বার্থের কথা চিন্তা না করে মিটিং থেকেও আমি মনে করি মিটিংয়ের কি আলোচনা হয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু পাবলিকলি যেটা এসেছে ওইটাই সস্তা রাজনীতির বিষয়টাই পাবলিকলি এসেছে, যেটি এইভাবে আসা শিষ্টাচারও ছিল না এবং উচিতও ছিল না। ধন্যবাদ নুরুল হক নূর। আমরা এই আলোচনায় থাকবো দর্শক, তবে ফ্যাক্ট চেকে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর একটু পরেই ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম। আমরা ছিলাম আসলে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে আলোচনা, একটু দেশের ভেতরে আসতে চাই। নুরুল হক নূর, আপনি তো একটি রাজনৈতিক দলের প্রধান, মানে এটি গুজব কিনা আপনি বলবেন। আপনার বিরুদ্ধে খুলনায় চাঁদাবাজির মামলা হয়েছে। আমরা যদি মামলার একটু খবরটি দেখাতে পারতাম, সেটি আমার কাছেও রয়েছে। খুলনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহ 6 জনের বিরুদ্ধে মামলা, আমার 2টি মামলা আপনার বিরুদ্ধে হয়েছে। তো আপনি তো দেখতেই পাচ্ছেন যে মামলা, এবং আমি আর বিস্তারিত না বললাম, আপনি জানেন যেহেতু আপনি মামলার
আসামি বলি, কিছু মনে করবেন না। আপনি কিভাবে চাঁদাবাজি করলেন, এটা কিভাবে সম্ভব হলো বলেন তো একটু। এটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা ভঙ্গুর অবস্থা, সেটা একটা উদাহরণ। আমি আইজিপির সাথে কথা বলেছিলাম এটা নিয়ে, হোম সেক্রেটারির সাথে কথা বলেছিলাম যে এখানে আমি ঢাকায়, আমি এই 5ই অগস্টের পর খুলনায় গেলামও না, তা আমার নামে কিভাবে মামলাটা হলো। পরে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ঢাকা থেকে উচ্চতর বা সিনিয়র নেতৃবৃন্দ নাকি ফোন দিয়ে এই মামলাটা নিতে বলেছে। মানে বৈষম্য এনসিপি হ্যাঁ, এখন এনসিপি বলতে পারে, হ্যাঁ, তাদের সাথে সংশ্লিষ্ট এখানে আপনার এই মামলাটা নিতে বলাইছে। তো আমি খুব অবাক হলাম যে খুলনার কমিশনারের কনসার্নই আপনার ওসি মামলাটা নিয়েছে, যেহেতু আমার বা ধরেন এই মুহূর্তে আপনার একজন সিনিয়র সাংবাদিক, রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা যেটার কোনো সংশ্লিষ্টতা নাই, সেটা স্বাভাবিকভাবেই উচ্চতর পর্যায়ের কনসার্ন ছাড়া হয় না। তো ওখানকার কমিশনার যে ছাত্র প্রতিনিধিদের কাছে জিম্মি, কারণ না হলে ছাত্র এই বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ তার বিরুদ্ধে আবার ফ্যাসিবাদের দোসর বলে একটা মব ক্রিয়েট করতে পারে, তো ওই ভয়ে উনি মামলা নিয়েছেন। আবার আমি যখন ওই আবার যথাযথ চ্যানেলে ফোন দিয়েছি, তারা বলেছেন এগুলো কিচ্ছু না, মামলা প্রত্যাহার হয়ে যাবে। মানে এখন এই যেটা বলছিলাম যে মবকে সমর্থন করা বা মবের কারণে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া, যার ফলে কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে পর্যন্ত এই পর্যায়ে স্ট্যাবল হওয়ার ক্ষেত্রে আমি মনে করি এখনও পরিপূর্ণ হয় নাই, এবং অনেকগুলো ঘটনা ঘটেছে শুধুমাত্র সরকারের এই মবকে সমর্থন দেওয়ার কারণে। এবং সর্বশেষ দেখেছেন আমরা মানবিক মূল্যবোধ কিংবা ধর্মীয় সেন্টিমেন্ট, 4,80,000 টাকা অস্ত্র ঠেকিয়ে ছিনতাই গিয়েছিলেন খুলনায়। এখন এটা তো বললাম যে এই আমলে এখন আমার বিষয়টা হচ্ছে এরকম যে থুথু উপরে ফেলালে বুকে লাগে, কারণ আমরা গলা উঁচু করে বলি যে এইটা আমাদের আন্দোলন সংগ্রামের সরকার, আমরা সরকারকে সমর্থন দিচ্ছি, এই সরকারের মাধ্যমে আমরা পরিবর্তন চাই। কাজে এখন আমাদের নেতৃবৃন্দ তখনই বলেছিল এইটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা ঘেরাও কর্মসূচি করবে। এখন আমি বললাম ওই বেচারার তো দোষ নাই, উনি তো ঢাকায় বসে আছে, যেমন মামলার বিষয়ে আমিও যেমন জানি না, হয়তো উপদেষ্টাও জানে না। কাজে এইখানে এই অফিসারদের এখন এটা কিন্তু একটা ভয়ঙ্কর লক্ষণ, এই তোষামুদির প্রবণতা। আগেকার আপনার নাম হারুন, কিংবা আগে যে ভাতের হোটেলের মালিকের হারুন বলেন কিংবা বেনজির বলেন, এখনো প্রশাসনে যারা অনেকে দায়িত্ব পালন করছে, আমি কিন্তু না, আপনি তো সাংবাদিক হারুন ভাই, তো এই জন্য বলবো যে আপনার নামে নাম ছিল। তো এটা কিন্তু বাস্তবতা, এখনকারও প্রশাসনে যারা আছেন মাঠ পর্যায়ে কিংবা বিভিন্ন পর্যায়ে, তারা কিন্তু অনেকেই এখন আবার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ছাত্র নেতৃবৃন্দ বলেন, তাদের তোষামোদি করেই কিন্তু কেউ কেউ প্রমোশন নিচ্ছেন, কেউ কেউ পছন্দের জায়গায় পদায়ন নিচ্ছেন। তো এই জন্য আমি একটা শঙ্কা প্রকাশ করেছিলাম, এই প্রশাসন যদি এই অবস্থায় থাকে তাহলে আগামীতে নির্বাচন, সেটা 18 সালের মতো আগের রাতের নির্বাচন হয় কিনা, কিংবা আপনার 24 সালের মতো একটা দামি নির্বাচন হয় কিনা, সেটা নিয়ে কিন্তু একটা সংকট তৈরি হবে যদি প্রশাসনে একটা স্বচ্ছতা কিংবা পেশাদারিত্ব না আনা হয়। তা রিদ্দিশদা, আপনার কাছে আমি আসবো, আপনারও এখানে বক্তব্য থাকবে, তার আগে আমি আব্দুল নূর তুষার আপনার কাছে যে কতগুলো প্রশ্ন কিন্তু এখানে বলেছেন আপনার আমাদের নূর ভাই, সেটি হচ্ছে মব যারা ক্রিয়েট করে তাদেরকে উনি রিলেট করেছেন এনসিপির সঙ্গে, এবং তারা প্রভাবিত করেছে। তারপর এভাবে চললে নির্বাচন একটি পাতানো নির্বাচন হবে, এবং তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে যদি তার কথা অ্যাড করি। এমন কিরকম করেছে, ইশরাত পায়েলকে তো আপনারা চেনেন, যে উপস্থাপক এবং মোটামুটি সেলিব্রিটি, সে খুলনায় একটা প্রমোদ সেলুন দিয়েছে, আধুনিক সেলুন যেটা বলে, ওইটা উদ্বোধন করতে অপু বিশ্বাস আর কার কার যেন যাওয়ার কথা ছিল। ওই যারা মব ক্রিয়েট করে তারা কিন্তু তার কাছে পয়সা চেয়েছে, যে পয়সা না দিলে এইখানে তৌহিদি জনতা বিক্ষোভ করবে, আপনাদেরই ভাঙচুর করবে। মানে এই যে মব ক্রিয়েট করা, অনেক ক্ষেত্রে ধরেন ধানমন্ডি 32-এ, সেখানে আমরা যদি দেখি যে এই হাসিনার যে মুজিববাদের কাল, সেটার প্রতি মানুষের ঘৃণা বা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হলেও এটাকে ব্যবহার করে কিন্তু অনেক জায়গায়, বিশেষ করে এই আন্দোলন সংশ্লিষ্ট ছাত্ররা অনেক জায়গায় ফায়দা লোটার জন্য কিন্তু অনেকের বাড়ি আক্রমণ করেছে, অনেক জায়গায় এই মব ক্রিয়েট করে সুবিধা নেওয়ার জন্য। কিন্তু একটা বিষয় জানতে চাই, ওই যে খুলনায় যে ওই যে সেলুনটার ক্ষেত্রে কত টাকা চেয়েছিল, কি আপনার জানা আছে কিনা? আমার কাছে অ্যামাউন্টটা বলে নাই, সে খুব দুঃখ করে আমার কাছে বললো, যেহেতু বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রোগ্রামে গেলে মাঝে মাঝে দেখা হয়, বললো ভাই আপনারা আন্দোলন করলেন, আমরা সমর্থন দিলাম, আজকে দুঃখজনক যে আমি একটা সেলুন উদ্বোধন করতে যাব, এই আপনাদের ছোট ভাই পরিচয়, এই তারা আমার কাছেও পয়সা দাবি করছে। তারা কি বৈষম্য বিরোধী আন্দোলন? হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল। তুষার ভাই যদি বলতেন। আমার তো এই পুরো বিষয় সম্পর্কে জানা নাই, তবে যেটা আমি বুঝি যে এই অবস্থা তৈরি হওয়ার জন্য যদি কোনো দায় দায়িত্ব থাকে, সেটা প্রশাসন এবং বর্তমান সরকারকে নিতে হবে। এই জন্য নিতে হবে যে আপনি
কোনোভাবে একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে আপনার মন্ত্রিসভা থেকে কেউ পদত্যাগ করছেন আর আপনি তাকে উইশ করছেন এইভাবে যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। নির্বাচন যে জীবনে কোনোদিন করে নাই, যে কোনোদিন একটা ভোট পায় নাই, আপনি নিজে একজন অফিস বিয়ারার, আপনি বলে দিচ্ছেন যে আপনি তার মধ্যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন। তো এই ধরনের বক্তব্য সবসময় এইরকম অবস্থা তৈরি করার ক্ষেত্রে উৎসাহ দেয়। কথা কম বলা ভালো, কিন্তু যদি বলে তাহলে পলিটিক্যালি কারেক্ট বক্তব্য দিতে হবে, যে বক্তব্য নিয়ে পরবর্তীতে অনেক ব্যাখ্যা দিতে না হয়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে বহু দায়িত্বশীল ব্যক্তি কথা বলেছেন এইরকম যে তাদেরকে ফেসবুকে এসে এসে আবার এটাকে ব্যাখ্যা করতে হয়েছে যে আমরা তো এইটা ভেবে বলেছি, ওইটা ভেবে বলেছি, না বললেই তো ভালো হতো। আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যে মব আসলে কি? মব হচ্ছে একদল লোক এক জায়গায় হয়ে নিজেদের ইচ্ছা মতো যা খুশি করে এবং তার বিরুদ্ধে সিস্টেম কোনো ব্যবস্থা নেয় না, ওইটা হচ্ছে মব। এবং আমরা দেখেছি যে অসংখ্য মবের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে, যেগুলিকে বলা হয়েছে যে এটা সেলিব্রেশন, এটা দীর্ঘদিনের যে অত্যাচার, সেলিব্রেশন বলা হয়েছে, কিন্তু বলা হয়েছে এটা যে দীর্ঘদিনের অত্যাচার, তার বিপরীতে একটা প্রতিবাদ ছেলেরা করে ফেলেছে, এটা কি করা যাবে। এইটা আসলে কোনো দায়িত্বশীল ব্যক্তি বা দায়িত্বশীল ব্যক্তিবর্গ বলতে পারেন না। আরেকটি বিষয় হচ্ছে যে যখনই এই ধরনের কোনো কিছু ঘটে, একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়, যেখানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে যে কেউ নিজেকে দাবি করতে পারে সমন্বয়ক হিসেবে, এখানে কিন্তু একটা দুর্বলতা ছিল। আপনি মনে রাখবেন যে যখন আন্দোলনটা হয়েছে তখন আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারা বলেছেন যে সকলেই বিকল্প, সকলেই নেতা, সকলেই সমান। এটা বলার কারণে যেটা ঘটেছে, আন্দোলনটি যখন পরিণতির পরে সকলে আবার সিস্টেম রিস্টোর করার জন্য চেষ্টা করছে, সেই সময় প্রত্যেকেই গিয়ে নিজেকে দাবি করতে শুরু করেছে যে আমিই সমন্বয়ক। এবং আমি অদ্ভুতভাবে লক্ষ্য করেছি যে আমি আমার গ্রামে গিয়েছি, সেইখানে এলাকা পরিষ্কার করে একজন, সে এসে বলেছে যে আমি পরিষ্কার যারা করে তাদের মধ্যে আমি সমন্বয়ক। এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি বলেছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ময়লা কেন আছে আগে সেটা পরিষ্কার করো। হ্যাঁ, এখন যে কোনো পেশায়, যে কোনো জায়গাতে, যে কোনোখানে নিজেকে সমন্বয়ক দাবি করে ফেলতে পারছে। এবং আমি মনে করি আহত নিহতদের তালিকা যেভাবে তৈরি করতে ডিলে করা হয়েছে, আমি মনে করি অফিসিয়ালি সমন্বয়কদের একটা তালিকাও দেওয়া উচিত, যাতে করে যে কেউ যে কোনোখানে গিয়ে দাবি করতে না পারে যে আমি সমন্বয়ক, আমি নেতা, আমি এই করেছি, আমি সেই করেছি। এবং সেইটার বিপরীতে কেউ কিছু চাইলে যে তাকে ধরিয়ে দেওয়া যায়, তাকে আইনের কাছে সোপর্দ করার একটা ব্যাপার আছে। এইটা কিন্তু আজ পর্যন্ত এনসিপি বলে নাই। এনসিপি কোথাও কিন্তু এইভাবে বলে নাই যে সমন্বয়ক দাবি করলে তার ছবি তুলে আমাদের কাছে পাঠান, তাকে ওইখানে রাখেন, আমরা সার্টিফাই না করা পর্যন্ত তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত রাখেন। যে কোনোখানে যে কেউ ঢুকে পড়ে বলছে আমাকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, এটা কিন্তু আমি মনে করি না যে এটা সমন্বয়করা করাচ্ছেন, আমি মনে করি না যে এটা এনসিপিও করাচ্ছে। কিন্তু এইটার জন্য কিন্তু বদনাম হচ্ছে, এবং এই বদনামের ভাগিদার শেষ পর্যন্ত কাকে হতে হবে? এই বদনামের ভাগিদার কিন্তু শেষ পর্যন্ত হতে হবে যারা নতুন পার্টি করেছে। পলিটিক্স করেন না, নূর ভাই পলিটিক্স করেন, আব্দুল নূর তুষার পলিটিক্স করেন না, মানে দলীয় পলিটিক্স, আর নুরুল হক নূর পলিটিক্স করেন। আমার মনে হয় এনসিপির প্রতি তার এক ধরনের বিদ্বেষ আছে কিভাবে সেটা উনি খণ্ডন করবেন পরে, আমি দেখব। আমরা দেখি যে উনি এই দলটির নাম সংক্ষেপে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, উনি নাম দিয়েছেন নাপা। আবার নাহিদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন, আমরা দেখি না একটু সেটা কি করেছেন উনি। নাপা নাগরিক পার্টি, কাজেই এই নাপার নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই। মানুষ প্রত্যাশা করেছিল, সেটার সাথে তারা বেইমানি করেছে। ইতিমধ্যেই তারা নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছে। এখন আমি যদি আমার বাসায় টাকা রেখে, ব্যাংকে টাকা রেখে, আমার অন্য সহকর্মীদের টাকা রেখে যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় 2000 টাকা আছে, তো এইটাই কি আমার টাকা? এখন এইটা দ্বারা তো আর, আমি বলছি শোনেন, এখন এইটা দ্বারা তো প্রকৃত চিত্র না। এখন বিষয়টা কার অবৈধ টাকা আছে, বৈধ টাকা আছে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়। নুরুল হক নূর, এই যে আপনি এনসিপির নাম দিলেন নাপা, যেটি আমি রিসিভ করতে পারছি না, আমি একজন উপস্থাপক হিসেবে বলতেই পারি, নিশ্চয়ই তারা রিসিভ করবেন না। আবার আপনি টেকনিক্যালি যা বললেন যে ওখানে অর্থের হিসাব উঠছে, তখন ইফতার পার্টি একই সঙ্গে ছিল আপনার তাদের ইনোগ্রেশন প্রোগ্রাম, মানিক মিয়ায় আর অনেক টাকা, তারা বলছেন যে টাকার হিসাব তারা এভাবে দেবেন না, নাম প্রকাশ করবেন না। তো আপনি কেন এইটাকে নিয়ে কোনো প্রশ্ন তুলছেন কেন? মানে সমস্যা কি? আপনাদেরও তো এরকম টাকা পয়সা নিয়ে কথা আছে।
না এখন মানে হচ্ছে যেমন আমাদের দেশে ধরেন বাংলাদেশ আর নাপাটার ব্যাখ্যা দেবেন। রাইট, অনেকগুলো দল বা অনেকের নাম থাকে, সে শর্ট নেমে বলা হয়। যেমন নুরুল হক নূর, অনেকে কিন্তু সবকিছু বলে না, নূর বলে। বা আব্দুল নূর তুষার ভাইকে আই থিঙ্ক অনেক ফ্রেন্ড সার্কেল বিভিন্ন জায়গায় আপনার সংক্ষেপের নামে ডাকে। তো জাতীয় নাগরিক পার্টি, জাতীয় শব্দটার প্রতি আমার আবার একটা নেগেটিভ ধারণা এই কারণে যে ওই ক্ষমতায় বসে অনেকেই জাতীয় শব্দকে নিজের করে নিতে চায়। যেমন ধরেন বিএনপির জাতীয়তাবাদী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানে মনে হচ্ছে যেমন জাতীয়তাবাদটা শুধু বিএনপি ওন করে, জাতীয়তাবাদ তো আমরা সবাই ওন করি। ঠিক জাতীয় পার্টি মানে এরশাদ সাহেব ক্ষমতা থেকে একটা দল বানালেন, সেটার নাম দিলেন জাতীয় পার্টি। মানে জাতীয় বলতে তো সবার, ন্যাশনাল। আমরা যেটা আমাদের জাতীয় ফল কি কাঁঠাল, জাতীয় মাছ কি ইলিশ, এটা সবার ক্ষেত্রে। তো জাতীয় পার্টি এইটা কি একমাত্র সবার পার্টি যেটার নাম হবে জাতীয় পার্টি? ঠিক একইভাবে ওই জাতীয় পার্টি আবার এইখানে একটা নাম হলো ছাত্রদের, এত সৃজনশীল ছাত্র নেতারা, কর্মসূচিগুলোরও এত সুন্দর সুন্দর নাম ছিল, বাংলা ব্লকেট, মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোজ। তো তারা একটা দল গঠন করে নাম দিল কি জাতীয় নাগরিক পার্টি। ওই জাতীয় শব্দটা যেটা আমাদের বরিশালের ভাষায় একটা আঞ্চলিক শব্দ বলে, জাতীয় শব্দ ব্যবহার করে পাইন মেরে দিছে যে জাতীয় তো তাদের একক সম্পত্তি না, যে এটা জাতীয় নাগরিক পার্টি, মানে এটা এই জাতীয় নাগরিকদের পার্টি, এটা তো এরকম না। তো সেই কারণে আমি জাতীয় শব্দটা আসলে ব্যবহার করতে চাই। সংক্ষেপে আমি নেগেটিভ অর্থে বলিনি, কিন্তু জাতীয় শব্দটার ব্যবহার যারা করে তাদের প্রতি আমার ওই কারণে নেগেটিভ ধারণা যে তারা এটাকে কুক্ষিগত করতে চাই শব্দটা, যে কারণে আমি নাগরিক পার্টি বা সংক্ষেপে নাপা বলেছি। এটা খুব বিদ্বেষ পরায়ণ বা নেতিবাচক মন্তব্য আমার কাছে এটা মনে হয় না, আমি ওটা মিন করেও বুঝাইনি। সেকেন্ড, আপনি যে একটু সংক্ষেপে দেবেন, কারণ ফাইন্যান্সিয়াল বিষয়টা এখানে না, আপনাকেও তো কেউ বিকাশ নূর বলতো, সেটাই আমাকে নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, রাজনৈতিক নেতাদের নিয়ে তো সমালোচনা থাকবেই, এখনো প্রতিনিয়ত করছে। তো এখন যেহেতু ট্রেন্ডে, টুইটার, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যখন ট্রেন্ডিং এ থাকে, তো এখন যেহেতু এই ট্রেন্ডিং এ নাগরিক পার্টি আছে, তো কাজেই তাদের কর্মকাণ্ড নিয়ে মানুষের একটা আপনার ভাবনা থাকবে বা প্রত্যাশা থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতার ক্ষেত্রে। তো এখন আমরা তরুণরা, বিশেষ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, তো সেখানে আমরা দেখলাম যে বা যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে জানলাম যে তারা ফান্ড নিচ্ছে কার কাছ থেকে, জেলে গেল যে ব্যাংকার অ্যাসোসিয়েশনের আপনার নজরুল ইসলাম মজুমদার, তার কাছ থেকে। তারা ফান্ড নিচ্ছে কার কাছ থেকে, হামিম গ্রুপের একে আজাদ সাহেবের কাছ থেকে। তারা ফান্ড নিচ্ছে কার কাছে, বসুন্ধরার কাছ থেকে। তারা এই রকমের যে আমরা যাদেরকে এই ফাঁসিবাদের মাফিয়া বা সুবিধাভোগী ব্যবসায়ী বলছি, তাদের কাছে এই ছাত্ররা আবার ফান্ড নিচ্ছে এবং ওই যে বিশাল বিশাল প্রোগ্রাম করছে, কোটি কোটি টাকা খরচ করে। সেই জায়গা থেকে আমি বলেছি যে যদি তারা প্রকৃত একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায়, তাদের এই কাজগুলোতে একটা স্বচ্ছ হিসাব দেওয়া দরকার। আপনি ব্যাংক অ্যাকাউন্ট, আমরা একটা হিসাব দিলাম, আমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, এইটাই কি বাস্তবতা? অনেকে বলে যে বিটকয়েন করে ছাত্র নেতারা ইতিমধ্যে নাকি অনেক টাকা পয়সা করেছে, অনেকে বলে আবার বাইরেও নাকি পাচার করেছে। আমি কতটুকু সত্য আমি জানি না, কিন্তু আমি তাদের রাজনৈতিক অগ্রজ হিসেবে, যদি একসাথে ছাত্র রাজনীতি করেছে, অনেকে আমার সাথে অ্যাক্টিভিজম করেছে, কিছু দায় আমার উপরে আসে, যেই কারণে আমি বলেছি আমি চাই তারা আমার চেয়ে আরো ভালো করুক, কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে দিয়ে যাক। সেই কারণে এটা কথা। আমরা আব্দুল নূর তুষারের এখন একটু কথা শুনতে চাই, আর তার আগে একটু রিদ্দিশ দা, আপনাদের ওখানে যদি শুনতে পান, ভারতে রাজনৈতিক দলগুলো তার অর্থের হিসাব প্রকাশ করে কিনা, আয় ব্যয়। আমাদের এখানে কিন্তু এই দলটি বলেছে তারা নাম প্রকাশ করবেন না যদি তারা ক্ষতিগ্রস্ত হন যারা দান করেছেন। হ্যাঁ, এই জিনিসটা নিয়েই কয়েকদিন আগে মানে সুপ্রিম কোর্টের একটা বিশাল বড় রায় হলো, এবং তারপরে সুপ্রিম কোর্টে সেই রায়টা দেওয়ার পরে সেই নির্বাচনী বন্ড বলে যে জিনিসটা ছিল, ইলেকটোরাল বন্ড, সেই ইলেকটোরাল বন্ডের বিষয়ে তারপরে বাধ্য হলো রাজনৈতিক দলগুলো সেটা প্রকাশ করতে, যে কোন কোম্পানি কোথা থেকে কত ফান্ডিং পাচ্ছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। এবং সেইটা প্রকাশ পাওয়ার পরেই দেখা গেল প্রচুর বড় বড় ব্যবসায়ী গ্রুপ যারা আছে, বিভিন্ন সব দলকে, অবশ্যই তার মধ্যে বিজেপির মানে শেয়ারটাই বেশি, কারণ তাদের সব থেকে বেশি রাজ্যে তাদের সরকার রয়েছে এবং কেন্দ্রে দিল্লিতে তাদের সরকার রয়েছে। কিন্তু আপনারা অবাক হবেন, বিজেপি আর কংগ্রেস বাদে ওই 1-2-3 কিন্তু নাম আছে তৃণমূলের, অথচ তৃণমূলের সরকার শুধু পশ্চিমবঙ্গে। তো জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রভাব কোন জায়গায় আশা করি বুঝতে পারছেন। যাই হোক, এইভাবে প্রকাশ করা হয়ে এখন মানে জানা যাচ্ছে কারা ফান্ডিং করছে কোন কোম্পানিকে, সেটা এখন জানা যাচ্ছে। কয়েক মাস বা বছর খানেক আগে কিন্তু এটা জানা যেত না। জি, আব্দুল নূর তুষার এই ফান্ডিং নিয়ে নূর কোশ্চেন করলেন এবং এটা নিয়ে কথা হচ্ছে, এবং তিনি বললেন বেশ, আপনি কিভাবে দেখেন যে ফান্ডিংটা নিয়ে কি প্রশ্নগুলো উঠতেই থাকবে এবং জবাব পাবোই না আমরা? আসলে প্রশ্ন উঠছেই বা কেন? তারা কি আসলে এইভাবে টাকা নিয়েছেন? আপনার কি ধারণা?
আসলে নিয়েছেন কি নেন নাই এটা তো আর আমরা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত তারা একটা হিসাব না দিচ্ছেন অথবা একটা ইন্ডিকেশন না দিচ্ছেন যে কারা তাদেরকে অর্থায়ন করছেন। কিন্তু নাপা নামটি কিন্তু আমার অপছন্দ হয় না, এই জন্য যে আমি যদি রাজনীতি করতাম তাহলে রাজনীতিতে এই ধরনের ঈষৎ খোঁচা দেয়া বা পান করা, এটা ফান না কিন্তু এটা পান, তো এই যে পান করা এই ব্যাপারটা কিন্তু আছে। ফলে যদি নূর বলতো আমার দলকে যে আপনি তো নাপা, আমি বলতাম যে হ্যাঁ অবশ্যই নাপা, কারণ নাপার কাজ হচ্ছে জ্বর দূর করা। দেশে দুর্নীতির জ্বর আছে, দেশে অসততার জ্বর আছে, দেশে স্বৈরাচারের জ্বর আছে, দেশ তো জ্বরে আক্রান্ত, ফলে প্রয়োজন তো নাপার। ফলে আমার এটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমি উত্তর দিতাম। এইটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক, এটা হচ্ছে পলিটিক্যাল বাদানুবাদ, যেটা নিয়ে মানুষ মজা পায়, আলাপ করে, চায়ের দোকানে আলাপ হবে, কিন্তু কেউ নিজেকে অপমানিত বোধ করবে না। নাপা বলা মানে কিন্তু কোনো অপমান না, বরং এটা তো খুবই প্রয়োজনীয় ওষুধ। বাংলাদেশে কে নাপা খায় নাই? আপনি নাপার আবার ব্র্যান্ডিং করছেন? না না, আমি নাপার ব্র্যান্ডিং করছি না। নাপা শব্দটাই এরকম, এটা হোন্ডার মতো, যে মোটরসাইকেলকে লোকে হোন্ডা বলে, প্যারাসিটামলকে লোকে নাপা বলে। হ্যাঁ, এটার কোম্পানি যে তার মালিক তো জেলখানে আছে, কিন্তু ওষুধ কিন্তু জনপ্রিয়তায় আছে। এইবার আসেন আপনার প্রশ্নের উত্তর দিই। অর্থের যে হিসাব, এটা দেওয়ার বিষয়ে কিন্তু আমাদের নির্বাচন কমিশন আগেই বলে রেখেছে যে নিবন্ধিত রাজনৈতিক দলকে কিন্তু আয় ব্যয়ের হিসাব দিতে হবে, অডিট করাতে হবে। লোক দেখানো হলেও কিন্তু আওয়ামী লীগ অডিট করতো, এবং বড় বড় দলগুলি তাদের একটা অডিট করে। কিন্তু আমার কাছে এটা অবাক লিখেছে যে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে সবচেয়ে বড় যে অভিযোগগুলি আছে তার মধ্যে একটা হচ্ছে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়, এবং দুর্বৃত্ত পালে অথবা নিজেরাই দুর্বৃত্ত, ভূমিদস্যু, জলদস্যু, তারপরে এলসি দস্যু, পাচার দস্যু, এরা বাংলাদেশে ব্যবসা করেন এবং এরা রাজনৈতিক দলকে চাঁদা দিয়ে নিয়ন্ত্রণ করেন, তাদের মন মতো রাজনৈতিক দলকে ব্যবহার করেন। যে রাজনৈতিক দল এসালমের দুর্নীতি নিয়ে কথা বলছে, যে রাজনৈতিক দল আওয়ামী লীগের আকাশ প্রমাণ দুর্নীতি নিয়ে সমালোচনা করছে, সেই রাজনৈতিক দল যদি নতুন বন্দোবস্তের কথা বলে, তাহলে অতি সাধারণ বিষয় ছিল ক্ষুদ্র অবস্থাতেই তাদের হিসাবটা দিয়ে দেওয়া। আচ্ছা, আমরা এই আলোচনাটা আপনাকে বিরতির পর আবারও দেবো। আমি একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ফ্যাক্ট চেকে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরে আসবে একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমরা আলোচনায় ছিলাম, আব্দুল নূর তুষার বলছিলেন যে আপনি বলছিলেন এই দুর্বৃত্তায়ন এই বিষয় নিয়ে এবং তাদের বন্দোবস্ত নিয়ে, যদি সংক্ষেপে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যদি আমরা শুনি তাহলে আমাদের কিছু দৃশ্যমান পরিবর্তন দেখতে পারতে হবে। তার মধ্যে একটি বড় পরিবর্তন হতে পারত যদি আমরা দেখতাম যে আগের যে রাজনৈতিক বন্দোবস্ত সেই অনুযায়ী প্রসেশন বা মিছিল বের করা বা ওই রকম স্লোগান দেওয়া বা ওই রকম গাড়িতে চড়ে গাড়ির সানরুফ মুনরুফের ভেতর থেকে ঘাড় বের করে হাত পা নাড়া, এই দৃশ্যটা আমরা দেখতে চাই নাই। আমরা আশা করেছি যে ছেলেরা মেয়েরা রিক্সাওয়ালার সাথে পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছে, যে আন্দোলনে রিক্সাওয়ালা, মুটে মজুদ শ্রমিকরা তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছে, আমাদের কাছে মনে হয়েছে যে গাড়ির চাইতে তাদের কাছে রিক্সা বেশি মূল্যবান যানবাহন হিসেবে তাদের কাছে গ্রহণযোগ্য হবে, যেটা আমরা দেখতে চেয়েছি যে আমাদের নেতা আমাদের মতো আমাদের যানবাহন থেকে নেমে আমাদের সঙ্গে হাত মিলায়। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আগের নেতাদের মতো তারা কালো বিশাল গাড়ির মধ্যে ঢুকে পড়ছেন এবং সেখান থেকে ঘেঁটি বের করছেন। এইটা দেখার জন্য সিকিউরিটির প্রশ্ন থাকে না, কি নিরাপত্তা? আপনি যদি এটা বলেন তাহলে আপনাকে আমি এখন প্রশ্ন করবো যে আপনাকে ব্যাখ্যা করতে হবে যে বাংলাদেশে কি নিরাপত্তাহীনতা তারা বোধ করছেন, যে তার জন্য তাকে তার নিজের এলাকায়, যেখানে সবাই তাকে চেনে, যেখানে তার পূর্বপুরুষের এক ধরনের প্রচুর জমি জমা আছে যেটা দিয়ে তিনি রাজনীতি করতে পারেন, তাকে কেন সেইখানে গিয়ে নিরাপত্তার অভাব বোধ করতে হবে? ওখানে তো সবাই তাকে চেনে। এইখান থেকে আমি তাহলে বের হই। কিন্তু এই হিসাবটা দরকার কেন ছিল? এটা হলে পরে আমরা বুঝতাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে তারা অন্য রাজনৈতিক দলগুলিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এই যে হিসাব এইভাবে দিতে হয়। কিন্তু আমরা দেখলাম যে তারা আগের রাজনৈতিক দলগুলোর মতোই বললেন যে আমরা, তারা বলে না তাই আমরাও বলবো না। এটা আমাকে হতাশ করেছে। ছোট্ট একটি সমালোচনা করছি না, কিন্তু এটা হতাশ। ছোট্ট একটি বিষয় আর কি শেষ পর্যায়ে আনতে চাই যে আজকে একটি বিষয় কিন্তু খুব ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কে খুব আলোচিত হয়েছে। বাংলাদেশ শক্তির দিয়ে অবস্থান, কেউ বলছে 43 বা কি আমরা একটু যদি কার্ডটা দেখাতে পারতাম তারপরে আলোচনায় যেতাম যে আসলে এই বিষয়টা কি, আমি বুঝতেও চাই, জানতেও চাই। যে আমরা এই শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 48, কেউ বলছেন এটা ফেক, এই যে মিসলিডিং, কেউ বলছেন, ফ্যাক্ট চেকাররাও খুব কথা বলছেন 123 থেকে 47তম নয় বরং 40 থেকে 47তম। আব্দুল তুষার, আপনি এটা নিয়ে কথা বলছিলেন। প্রথম বিষয় হচ্ছে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট, এটা একটা ওয়েবসাইট। একসময় এরা পত্রিকা বের করতো, কিন্তু পরে এরা টোটালি ওয়েবসাইট হয়ে গেছে। এদের ব্যবসা হচ্ছে র্যাঙ্কিং।
এরা হেন জিনিস নাই যেটা নিয়ে র্যাঙ্কিং করে না। ওজন কমানোর ডায়েটের মধ্যে পৃথিবীর 50টা শ্রেষ্ঠ কোনটা, ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে কোনটা, আমেরিকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনটা, এরা শুধু র্যাঙ্কিং বিক্রি করে। এদের কয়েকশো র্যাঙ্কিং এর বিষয় আছে এবং আপনি যদি তাদের ওয়েবসাইটে যান দেখবেন যে সেখানে ক্যাটাগরি অনুযায়ী আপনি র্যাঙ্কিং বের করতে পারবেন। ফলে এদের ব্যবসায়ী হচ্ছে র্যাঙ্কিং করানো। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশ যে 40তম ছিল সেটা আরেকটা ওয়েবসাইটে, সেটার নাম হচ্ছে সিইও ওয়ার্ল্ড। ওই পত্রিকা বলেছিল বাংলাদেশ 40 আর এরা বলেছে 47। কিন্তু প্রবলেমটা কোথায়? এই একই ওয়েবসাইট ওই একই রিপোর্টের মধ্যে আরেক পাতায় লিখেছে বাংলাদেশ চৌর্যবৃত্তিতে পৃথিবীর প্রথম সেরা 10টি দেশের একটা 10ম স্থানে আছে। এখন এইটাকে যদি আপনি নিউজ করেন তাহলে ওইটাও তো নিউজ যে বাংলাদেশ চৌর্যবৃত্তিতে 10ম, কিন্তু সেইটা আবার তারা নিউজ করে না। আমাদের একদম শেষ পর্যায়ে রিদ্ধিশদা, এই আপনি শুনতে পাচ্ছেন তো আমাকে? শুনতে পাচ্ছি। এই ধরনের যে অবস্থান বিভিন্ন সাইট, মানে আপনি বলেন ফ্যাক্ট চেকার হিসেবে এগুলোকে অনেক আমি শুনতে পাচ্ছি যে এগুলো নাকি আবার প্রভাবিত করা যায়, মানে যেরকম হিজ হু ওয়ার্ল্ড এখান থেকে পয়সা দিয়ে নাম তোলা যায়, এগুলো কি এরকম হয় নাকি? আপনাদের অবজারভেশন কি? মানে এইগুলো এরকম হয় কিনা জানি না, কিন্তু এইগুলোকে কাজে লাগিয়ে যারা জিনিসটাকে ছড়িয়ে মানুষকে প্রভাবিত করতে যায়, আমার মনে হয় তাদের ইন্টেনশন নিয়ে আমার মনে হয় প্রশ্নটা বেশি ওঠা উচিত। কারণ এই ধরনের ওয়েবসাইট, আজকে আমি একটা ওয়েবসাইট বানিয়ে আমিও র্যাঙ্কিং করে দেবো যে বাংলাদেশের 1 থেকে 5 ভ্রমণের জন্য সব থেকে ভালো জায়গা কোনটা। এবার সেখানে যদি কেউ দ্বিতীয় বলে যে হ্যাঁ এই ওয়েবসাইটে ওখানে প্রথমে রেখেছে আমাকে, তার মানে তো সেটাই বাংলাদেশের সব থেকে ভ্রমণের ভালো জায়গা হবে, যে হয়ে যাবে না আমি যদি একটা লিস্ট বানিয়ে দিই। তাই অ্যাটলিস্ট এই ধরনের ওয়েবসাইট গুলো, মানে আমি আজকে এই নিউজটা আমিও দেখছিলাম, এবং এই ওয়েবসাইট দুটো হতে পারে আমার জ্ঞান কম, কিন্তু আমি আগে সেইভাবে মানে এই ওয়েবসাইট দুটোর ব্যাপারে আমি জানতাম না, আজকেই আমি প্রথম জানলাম। এবং দাদা যে বললেন যে শুধু র্যাঙ্কিং ব্যবসা এরা করে, আমিও সেটাই ডিসকভার করলাম যে বাবা এরকম একটা ওয়েবসাইট হয় যারা শুধু র্যাঙ্কিং করে যায় এরকম। তো ওই আর কি, কোনখান থেকে কোন কি তুলে নিয়ে কোন মানুষের সামনে কিভাবে পরিবেশন করা হচ্ছে, এই জিনিসটা আমার মনে হয় বেশি সাবধানী হওয়া উচিত। ধন্যবাদ নুরুল হক নূর। একদম শেষ পর্যায়ে আমরা বাংলাদেশ গণতন্ত্রের যে অভিযাত্রায় যাওয়ার কথা ছিল সেই র্যাঙ্কিং এ কোন দিকে এগোচ্ছে, নির্বাচন যদি সংক্ষেপে বলেন এবং সেই জায়গাটা যদি ক্লিয়ার করতেন। আমার মতে একটা ভালো দিকে আগাচ্ছে। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কমিশনগুলো সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করার চেষ্টা করছে, এবং যেহেতু প্রধান উপদেষ্টা তার একাধিক বক্তব্যে নির্বাচনের একটা সম্ভাব্য ডেট এই বছরের ডিসেম্বর অথবা +6 মান্থ ঘোষণা করেছেন, তো আমার মনে হয় না যে প্রধান উপদেষ্টার কথার পরিবর্তন হবে। এবং সবাই এক্সপেক্ট করছে যে যেহেতু সংস্কার কমিশন অলরেডি প্রস্তাবনার আলোচনা করছে, ডিসেম্বর নাগাদ একটা নির্বাচন হতে করে পারে। নেই যে মাহমুদুর রহমান মান্না বলেছেন যে উনি ভালো করছেন, কিন্তু একটি গ্রুপ যেন উনি নির্বাচন দিতে চান প্রধান উপদেষ্টা, কিন্তু একটি গ্রুপ যেন তাকে রাখতে চান। এক লাইনে বলবেন, আমি তুষার ভাইয়ের কাছে এক লাইন শুনতে চাই। এটা ঠিক, এই ধরনের সরকার থাকলে তো কিছু মানুষ যারা রাজনৈতিক সরকার থাকলে ধান্দা করতে পারে না, সুবিধা করতে পারে না, তাদের তো একটা সুবিধা হয়। এরকম মাঝামাঝি সরকার থাকলে কাজকর্ম বিভিন্ন সুযোগ সুবিধা, সেতে একটা গ্রুপ তো চাবে যে এটা পারলে আনলিমিটেড থাকুক। কিন্তু যেহেতু আমরা লড়াইটা করেছি গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য, ইনসাফের জন্য, সেই ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই বাংলাদেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান এবং গণতন্ত্রের পথের অভিযাত্রা জরুরি। তুষার ভাই, 100 কি একটা শোনা যাচ্ছে? 100 কি জিনিস? 100 মানে সবাই যাই বলবে ঘুরে ফিরে সরকার থাকুক। ও আচ্ছা, না আমি এটা ওইভাবে জানি না, কিন্তু মূল বিষয় হচ্ছে যে সরকার বাংলাদেশে যদি থাকে তাহলে সংস্কারের প্রথম শর্ত অনুযায়ী বলা হয়েছে যে বাংলাদেশের নাম হবে জনগণতান্ত্রিক, নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না, ফলে নির্বাচনে যেতে হবে। আর যদি কেউ চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে পরিচালনা করবেন আগামী দিনও, তাহলে তাদের চাওয়া উচিত যে তিনি নির্বাচনে আসবেন এবং আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করব। কিন্তু যে পদ্ধতিতে তিনি এসেছেন সেই পদ্ধতিতে তিনি যদি দীর্ঘ সময় থেকে যান তাহলে সেটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ হবে। আপনাকে লাস্টলি একটা কোশ্চেন করব। আপনি ফেসবুকে বলেছিলেন অপদার্থ লোকজন ইলন মাস্ক, আপনি মাস্ককে নিয়ে নাচে, একদম আপনি 30 সেকেন্ডে বলবেন কেন অপদার্থ বলছেন যারা ইলন মাস্ককে নিয়ে? এটা আমি বলার কিছু না, আপনি যদি আমার ফেসবুকে যান তাহলে দেখবেন যে আমার কথা যদি আপনারা না বোঝেন আমি অপেক্ষা করতে বলেছি। এখন পুরো আমেরিকাতে এই ভদ্রলোকের নামে মিছিল হচ্ছে এবং তারা বলেছে তিনি পয়সা দিয়ে ভোট কিনে সুপ্রিম কোর্টের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। একটা অগণতান্ত্রিক লোক কি করে সারা পৃথিবীতে সেটা খুব ভালো করে বোঝা যায়। ফলে
তাকে নিয়ে যারা নাচে তার আসলে অপদার্থ। কারণ আপনি তো স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে হয়তো আমি পারবো, কিন্তু এটা সাধারণ জনগণের জন্য খুব একটা উপকার বয়ে আনবে না, এই জন্য যেটার অনেক দাম। সাধারণ জনগণ এটার কোনো উপকার পাবে না। কারা পাবে? যারা ফ্রিল্যান্সিং করেন, প্রচুর পয়সা তাদের আয় হয়, তারা এটা নিতে পারবেন। অথবা নিতে পারবেন এমন কেউ যার নিজের মতামত প্রচার করার জন্য তার কি স্বাধীন ইন্টারনেট লাইন লাগে, অথবা তারা সুবিধা নিতে পারবেন। কারা? আমি বলি, এইখান থেকে আপনি স্টারলিংক কিনবেন, কিন্তু এটা ব্যবহার করবেন অন্য কোথাও। ধন্যবাদ আব্দুল নূর তুষার, ধন্যবাদ নুরুল হক নূর, ধন্যবাদ ঋদ্ধিশ দত্ত, আপনি কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন। আজকের মতো ফ্যাক্ট চেক এখানেই শেষ। আগামী মঙ্গলবার আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।